সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায়ের ১ থেকে ৭ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব এবং সমস্যার সমাধান করে দিয়েছি ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি শেষ অবধি দেখবা। দেখো, এখানে বলা হচ্ছে আর্থিক ভাবনা। আর্থিক ভাবনা বলতে বোঝায় যে অর্থগত দিক থেকে আমরা কতটা ভাবনা করে থাকি, এমন একটি বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, পারিবারিক আয় ব্যয়ের হিসাব আমরা সম্পর্কে একটু জানবো যে কিভাবে আমরা ব্যয় করতে পারি। দেখো, এখানে একটি উক্তি বলা হচ্ছে, প্রয়োজন বুঝে করলে ব্যয় বাড়বে তাতে সঞ্চয়। অর্থাৎ আমরা যদি আয়ের তুলনায় ব্যয় এটা সামঞ্জস্যতা রেখে চলি তাহলে আমাদের সঞ্চয় বাড়বে। আবার বলা হচ্ছে, সঞ্চয় থেকে আয় যদি হয় থাকবে না তো কোনো ভয়। সঞ্চয় থেকেই যদি আমাদের আয় হয় তাহলে কোনো ভয় থাকবে না। দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় এখানে, পৃথিবীতে একটিমাত্র জিনিস আছে যা অমূল্য, কিন্তু প্রায় সব মানুষ তা বিনামূল্যেই পেয়ে যায়। সেটি কি? আসলে সেটি হচ্ছে পরিবার। পরিবার কি? যে পরিবার হলো আমাদের সুখের ঠিকানা। সবাই বেঁচে থাকার প্রেরণা খুঁজে পায় এই পরিবারের মাধ্যমেই বা এই ঠিকানায়। আর এই পরিবার কিংবা পরিবারের বাইরে মানুষের বেঁচে থাকার জন্য যেসব মৌলিক চাহিদা পূরণ করতে হয়, তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে ৫টি। কেননা মানুষের মৌলিক অধিকারও রয়েছে ৫টি। এই ৫টি বিষয় কি, কি যদি বলতে চাই? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং আরেকটি অন্যতম বিষয় সেটা হচ্ছে চিকিৎসা। এসব মৌলিক চাহিদা পূরণ করতে আমাদের দরকার হয় একটি জিনিসের, আর সেই জিনিসটির নাম হচ্ছে অর্থ। অর্থের দরকার হয়। এখন কথা হচ্ছে যে আসলে আমরা এই অর্থটা কোথা থেকে পাই? যদি একটু আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে অংশগ্রহণ করে অর্থ উপার্জন করতে পারেন বা করেন। পরিবারের সদস্যদের মধ্যে বাবা-মা, ভাই-বোন কিংবা বয়োজ্যেষ্ঠ যে কেউ পরিবার পরিচালনার জন্য অর্থ উপার্জন করতে সক্ষম। সেখান থেকে আমরা পরিবারের বিভিন্ন প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করে থাকি। এটি পরিবারের ব্যয় বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল হয়ে থাকে। কি রকম? যেমন পরিবারের মোট সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে স্বাভাবিকভাবেই সেই পরিবারের সামগ্রিক ব্যয়ও বেশি হবে। এই ব্যয় পরিবারের বিভিন্ন বয়সের সদস্যদের চাহিদার উপর আবার নির্ভরশীল হয়ে থাকে। সাধারণত শিশু কিংবা বয়স্ক সদস্য সংখ্যা বেশি হলে তাদের শিক্ষা ও চিকিৎসা খরচ বাবদ ব্যয়টা একটু আমাদের বেশি হয় এবং এটা হতে পারে। আবার গ্রামের তুলনায় শহরে বসবাসের খরচ বেশি। তাই পরিবারের আয় যাই হোক না কেন, চাহিদা বিবেচনা করে উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে পারিবারিক ব্যয় ব্যবস্থাপনা খুবই জরুরি। কেননা এইগুলো আমাদের জরুরি একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আমরা কেন ব্যয় করি? ব্যয় করার কারণটা কি? আসলে নিত্যদিনের প্রয়োজনে আমাদের কিছু না কিছু পণ্য বা সেবার প্রয়োজন হয়। যেমন আমরা যে বাড়িতে থাকি তার নির্মাণ কিংবা ভাড়া, ঘরে ব্যবহৃত আসবাবপত্র, প্রতিদিনের খাবার, নিত্য নতুন পোশাক, যানবাহনের ব্যবহার, চিকিৎসা, লেখাপড়ার সামগ্রী, পত্রিকা, টেলিভিশন কিংবা মোবাইল ফোন ও ইন্টারনেট ইত্যাদি বাবদ আমাদের খরচ হয়। প্রতিটি ক্ষেত্রেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা আর্থিক ব্যয় করেই চলেছি। এখন কথা হচ্ছে, আমরা কি এখনো ভেবে দেখেছি যে একেক পরিবারের ব্যয় একেক রকম হয় কেন? হওয়ার অনেকগুলো বিষয় রয়েছে, কারণ রয়েছে। কিরকম? একটু লক্ষ্য করলে বুঝতে পারবো আমরা যে সাধারণত বিভিন্ন পণ্য সেবার অভাব পূরণ করতে আমরা ব্যয় করে থাকি। পরিবারের সদস্যদের প্রাপ্ত মোট আয় দিয়ে একটি নির্দিষ্ট সময়ে সুযোগ সুবিধা বা উপযোগ সর্বোচ্চ করাই আমাদের ব্যয়ের উদ্দেশ্য। মনে করো, পরিবারের কারো একটি পণ্যের প্রয়োজন বা আকাঙ্ক্ষা বা চাহিদা তৈরি হয়েছে। কোনো সম্পদ অথবা পণ্য বা দ্রব্য ব্যবহারের ফলে যে সুবিধা পাওয়া যায় তাকে আমরা বলতে পারি উপযোগ। কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা উপভোগের উদ্দেশ্যে নির্দিষ্ট অর্থের বিনিময়ে যা আমরা ক্রয় করি বা ক্রয় করা হয়, সেই পণ্য বা সেবার উপর ভোক্তার একটা উপযোগ তৈরি হয়। বলাই যেতে পারে আমাদের বিভিন্ন অভাব বা উপযোগ মেটানোর জন্য আমরা অর্থ ব্যয় করি বা আমরা ব্যয় করি। ব্যয় করতে প্রয়োজন হয় আমাদের নির্দিষ্ট একটা আয়ের। তাহলে পরিবারে আয়ের যে বিভিন্ন উৎস থাকে সে সম্পর্কে আমাদের একটু জানা দরকার। যাতে আয়ের সর্বোচ্চ সদ্ব্যবহার আমরা নিশ্চিত করতে পারি। কোন কাজে আমরা ব্যয় করতে পারি এবং কোন কাজে ব্যয় আমরা না করতে পারি। এই বিষয়গুলো আমাদের জানা উচিত। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হচ্ছে একটি বিষয়, পারিবারিক আয় বুঝে নেই। পারিবারিক আয়টা কিভাবে বুঝে নেব? সাধারণভাবে পরিবারের সদস্যদের মাধ্যমে উপার্জিত অর্থই সেটাই হচ্ছে পারিবারিক আয়। এই আয় বিভিন্ন উৎস থেকে আমাদের আসতে পারে। যেমন চাকরিজীবীদের বেতন, ব্যবসায়ীদের ব্যবসায়ের মুনাফা বা লাভ কিংবা বাড়ি, দোকান বা জমি থেকে ভাড়ার মাধ্যমে প্রাপ্ত আয়। কৃষকের কৃষি জমির ফসল থেকে আয়, শ্রমিকের দৈনিক মজুরি বা চুক্তিবদ্ধ হয়ে কাজ করার নির্দিষ্ট শেষে প্রাপ্ত যে আয়, এইটাই।
এছাড়াও বিভিন্ন মূলধন বিনিয়োগ করে লভ্যাংশ থেকে আয়, শেয়ার মার্কেট থেকে লভ্যাংশ, ব্যাংকের গচ্ছিত অর্থের বিনিময়ে মুনাফা, মূলধন বা সম্পদ বিক্রি, খণ্ডকালীন কাজ, ফ্রিল্যান্সিং সহ বিভিন্ন কাজে প্রত্যক্ষভাবে মানুষ আয় করে থাকে। অন্যদিকে নিজ পরিবারের মাধ্যমে কারো ব্যক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে সবজি উৎপাদন করে নিজেরাই ভোগ করলে তার বাজার মূল্য বা প্রত্যক্ষ আয় থেকে বেঁচে যায়। এভাবে পরিবারের কেউ নিজের কাপড় সেলাই করলে বাইরে দর্জির কাছ থেকে বানানোর যে খরচ এটা বেঁচে যায়। এতে পরোক্ষভাবে পরিবারের আয় বৃদ্ধি পায়। এছাড়া কেউ যদি বিনামূল্যে চিকিৎসা সেবা বা শিক্ষাবৃত্তির মাধ্যমে বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ পায়, তাহলে সেই খাতে পরিবারের খরচটা একটু হলেও বেঁচে যায়। ফলে পরোক্ষভাবে আয় বৃদ্ধি পায় পরিবারের। পরিবারে বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন সকলেই পরিবারে আয় বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারেন। আমরা একটু যদি চেষ্টা করি তাহলেই আমাদের পরিবারের আয়ের খাতগুলো চিহ্নিত করতে পারবো এবং পরিবারের যে আয়ে অবদান আমরা রাখতে পারি সেই কাজটা করতে পারবো। দেখো এখানে শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় বলা হচ্ছে একক কাজ যে নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে বের করো। হ্যাঁ, বিভিন্ন উৎস রয়েছে আয়ের। যেমন কৃষিকাজ করে, ফ্রিল্যান্সিং করে, এরপরে হচ্ছে মূলধন খাটিয়ে বা হচ্ছে লভ্যাংশ থেকে আমরা যেটা পাই, শেয়ার মার্কেট থেকে লভ্যাংশ এই বিষয়গুলো। বলা হচ্ছে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্যের কি দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায় অর্থাৎ পরোক্ষ ব্যয়ে ভূমিকা রাখা যায় তার একটি তালিকা করো। এই তালিকাটা তোমরা দেখতে পাবা দেওয়া আছে এখানে সমস্যা নেই। চলো শিখে দেবো পর পৃষ্ঠায় চলে যাই এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দিবা। শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ ছক ১.১ বলা হচ্ছে পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধি। আসলে পরোক্ষ আয় বৃদ্ধিতে পরিবারের সদস্যদের উদ্বুদ্ধ করতে আমরা কি করব এবং কিভাবে করব বিষয়টা এখানে আমি লিখে দিয়েছি। তোমরা চাইলে এভাবে ব্যবহার করতে পারো বা এর থেকে তোমরা আরো চাইলে ভালো বেটার কিছু লিখতে পারো। দেখো আমি এখানে পরোক্ষ আয় বৃদ্ধিতে প্রত্যক্ষরও কিছু উদাহরণ দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা হয়তো। দেখো আমরা কি করব? আমি এখানে বলেছি আমার পরিবারের আয় বৃদ্ধি করার জন্য আমি পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনা করব। আমি বলব চলেন আমরা সবাই বর্ধিত আয়ের পাশাপাশি আরো অন্য কোনো কিছুর মাধ্যমে আয় করার চেষ্টা করি। যেমন কলমদানি, ফুলদানি তৈরি করে বিক্রি করি, ফ্রিল্যান্সিং শিখি এই বিষয়টা। এরপর যদি আসি আমরা কিভাবে করব? আমরা পরিবারের সবাই মিলে কলমদানি, ফুলদানি তৈরি করার কাঁচামাল কিনে আনবো। এরপর বাড়িতে সবাই মিলে তৈরি করব। ফ্রিল্যান্সিং শেখার জন্য ল্যাপটপ অথবা কম্পিউটার কিনবো। এভাবে আমরা শিখবো। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর দেখো বলা হচ্ছে একটি বিষয় পারিবারিক আয়ের যথাযথ ব্যবহার করি এবং ব্যয়ের পরিকল্পনা বানাই। আয়টা করার পর আমরা কিভাবে ব্যয় করতে পারি তার একটা আমরা পরিকল্পনা করব। কিরকম? দেখো এখানে বলা হচ্ছে আমাদের চাহিদা পূরণের জন্য পারিবারিক আয় থেকে আমরা বিভিন্ন জিনিস কেনার জন্য যে টাকা ব্যয় করি তাই আমাদের পারিবারিক ব্যয়। পারিবারিক আর্থিক কার্যক্রমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখা। পরিবারে আয়ের থেকে ব্যয় কম যদি হয় তাহলে সেটা আমাদের হয় সঞ্চয় আর সঞ্চয় করা সম্ভব আয়ের থেকে ব্যয় যদি কম হয়। অন্যথায় আয়ের চেয়ে ব্যয় যদি বেশি হয় তাহলে ঋণ করতে হয় কিংবা সঞ্চয়ের অর্থ খরচ করে উপযোগ বা প্রয়োজন মেটাতে হয় আমাদেরকে। আবার আয় ব্যয় সমান হলে শূন্য সঞ্চয় হয়। যদি আমাদের ১০ টাকা আয় হয় ১০ টাকা ব্যয় হয় তাহলে সেটা আমাদের সঞ্চয়টা হবে শূন্য। এক্ষেত্রে ভবিষ্যৎ এটি পরিবারে বিভিন্ন ধরনের ব্যয় থাকে যেমন নিয়মিত ব্যয়, অনিয়মিত ব্যয়। নিয়মিত ব্যয়ে সেই সব ব্যয় আমাদের অন্তর্ভুক্ত হয় যেগুলো একটি পরিবার প্রায় প্রতি মাসেই দরকার হয়। কিরকম? খাদ্যদ্রব্য, মুদিপণ্য, শিশুখাদ্য, পরিবহন খরচ, বিদ্যালয়ের খরচ, বাসা ভাড়া, ইউটিলিটি বিল। ইউটিলিটি বিল কোনটা? বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট এই বিলগুলো। জ্বালানি, চিকিৎসা খরচ এই ইত্যাদি। আবার অনিয়মিত কিছু ব্যয় রয়েছে। অনিয়মিত ব্যয়গুলো কি? সাধারণত বাধ্যতামূলকভাবে প্রতি মাসে খরচ করতে আমাদের হয় না যেগুলো, এগুলো হচ্ছে অনিয়মিত। সেগুলো আমাদের প্রয়োজন হলে পূরণ করতে হয়। যেমন বাড়ির এবং পরিবারের জিনিসপত্র রক্ষণাবেক্ষণ, বাইরে বেড়াতে যাওয়া, খাওয়া ও অন্যান্য বিনোদন, বিভিন্ন যন্ত্রপাতি মেরামত, পোশাক ক্রয়, স্টেশনারি, চিকিৎসা, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের ফি, জন্মদিন, বিয়ে এবং অন্যান্য উদযাপনের উপহার ক্রয়। বিভিন্ন ঋণ পরিশোধ, ব্যক্তিগত পরিচর্যা যেমন চুল কাটা, পার্লারে যাওয়া, প্রসাধনী সামগ্রী কেনা এই বিষয়গুলো। অনিয়মিত ব্যয়ের মধ্যে কিছু ব্যয় আছে যেগুলো নিয়মিত বিরতিতে প্রয়োজন হয়। যেমন প্রতি বছর উৎসব উদযাপন, বাড়ি নির্মাণ, জমি ক্রয়, অপারেশনে বড় ধরনের একটা চিকিৎসা খরচ এই বিষয়গুলো আমাদের ব্যয়। এগুলোকে আমরা অনিয়মিত ব্যয় হিসেবেই কল্পনা করতে পারি শিক্ষার্থী বন্ধুরা। এছাড়া আয়ের যে অংশ ব্যয় না করে ভবিষ্যতে ব্যবহারের জন্য আলাদা করে রাখা হয় তা আমাদের সঞ্চয়। আয়ের এটা অংশ সাধারণত ভবিষ্যতে যেকোনো সময় ব্যবহার করার জন্য সঞ্চয় করা হয়। যেমন বিনিয়োগ, ছেলে মেয়েদের বিয়ে বা উচ্চতর শিক্ষা, বার্ধক্য নিরাপত্তা, জরুরি চিকিৎসা, ঋণ প্রদান।
জমি বা বাড়িঘর তৈরিতে কিংবা স্বাচ্ছন্দ্য আনয়নে, বিলাসদ্রব্য কেনা ইত্যাদি প্রয়োজনে আমরা সঞ্চয় করে থাকি। তবে সঞ্চয়ের সবচেয়ে বড় উদ্দেশ্য থাকে। বড় উদ্দেশ্য কি? যে ভবিষ্যতে পারিবারিক বিনিয়োগ। তাই পারিবারিক আর্থিক পরিকল্পনায় বিনিয়োগ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক বিনিয়োগ পরিকল্পনা করতে না পারলে সঞ্চিত ও কষ্টার্জিত অর্থের লোকসান বা ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। সঠিক বিনিয়োগ পরিকল্পনা সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত জানতে পারবো। বিনিয়োগ পরিকল্পনা আমরা তৈরি করেছি, সেটা তোমাদেরকে দেখাবো শিক্ষার্থী বন্ধুরা। তবে তার আগে আমরা পরিবারের জন্য একটা বাজেট তৈরি করব। কিরকম বাজেট তৈরি করব সেই বিষয়টা আমি সমাধান করে দিয়েছি। আশা করি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দিবা। তো এখানে আরেকটা বিষয়, পারিবারিক বাজেট তৈরি করব কিভাবে, কোন আঙ্গিকে, কোন মাধ্যমে। পরিবারের আর্থিক কার্যক্রম পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আয়ের উপর ভিত্তি করে সঠিক বাজেট তৈরি করা এবং বিভিন্ন ব্যয় পর্যবেক্ষণ করা। পরিবারের মোট আয় দৈনিক বা মাসিক যাই হোক, তার উপর ভিত্তি করে বাজেট পরিকল্পনা থাকা উচিত। বাজেট কি? যে বাজেট পরিকল্পনার মূল উদ্দেশ্যটা কি? যে বাজেট পরিকল্পনা করার মূল উদ্দেশ্য পরিবারের সবার চাহিদা যথাযথভাবে পূরণ করা। আমরা হয়তো প্রয়োজন না বুঝেই অনেক সময় এমন কিছু ব্যয় করি যা পরবর্তী সময়ে তেমন একটা কাজে আসে না। চাহিদা না থাকা সত্ত্বেও হয়তো বাজারে কিছু দেখেই কিনে ফেলি। কিন্তু তার তেমন একটা ব্যবহার করা হয় না। এমন অযাচিত ব্যয় করার অভ্যাস নিজের ও পরিবারের জন্য ক্ষতিকর। সুস্থ পারিবারিক বাজেট পরিকল্পনা থাকলে এ ধরনের ব্যয় কমে যায়। তবে বাজেট পরিকল্পনার উদ্দেশ্য পারিবারিক তুচ্ছতা সাধন নয়, বরং পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার। একটি পরিবার সুষ্ঠু বাজেট পরিকল্পনায় যেসব বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন সেগুলো কি? শিক্ষার্থী বন্ধুরা, সেই বিষয়গুলো হচ্ছে, সেই বিষয়গুলো কি কি যদি একটু বলি। প্রয়োজন, চাওয়া, সঞ্চয়, নিরাপত্তা, এই বিষয়গুলো দিকে দৃষ্টি রাখতে হয়। কিরকম দেখো, প্রয়োজন, পরিবারে যেসব জিনিস অবশ্যই লাগবে বা থাকতেই হবে, তার জন্য অর্থ বরাদ্দ, অর্থাৎ পরিবারের নিয়মিত যা যা দরকার সেগুলোর জন্য বরাদ্দ প্রয়োজন। চাওয়াটা কি? যেসব জিনিস পছন্দ কিন্তু দৈনন্দিন জীবনে সেগুলো না হলেও চলে, সেসব খাতে আপাতত ব্যয় না করে অর্থ আমাদের সঞ্চয় করে রাখা উচিত। সঞ্চয়টা কি? ভবিষ্যতে পরিবারের আর্থিক নিরাপত্তা, বিনিয়োগ ও বিনোদনের জন্য অর্থ বরাদ্দ করাই হচ্ছে সঞ্চয়। অপরদিকে নিরাপত্তা কিরকম? অপ্রত্যাশিত খরচ, দুর্ঘটনাজনিত ব্যয় অথবা জরুরি প্রয়োজনের জন্য অর্থ বরাদ্দ করা। এই চারটার দিকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। এখন আসি শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয়ের দিকে, যে ব্যয় পরিকল্পনা সাজাই। কিভাবে আমরা ব্যয় পরিকল্পনাটা সাজাতে পারি এই বিষয়টা একটু দেখে নেই। পারিবারিক খরচগুলো নির্দিষ্ট বাজেটের মধ্যে পরিচালনার জন্য একটি সুষ্ঠু ব্যয় পরিকল্পনা থাকা উচিত। একটা ব্যয় পরিকল্পনা নির্দিষ্ট আয়ের মধ্যে পরিবারের সকলের চাহিদা পূরণ করে, ভবিষ্যতের প্রয়োজন এবং জরুরি অবস্থার জন্য অর্থ সঞ্চয় করতে সহযোগিতা করে। পরিবারের ব্যয় পরিকল্পনা মূলত একটা নির্দিষ্ট সময়ে পরিবারের সকল সদস্যের প্রয়োজনীয়তার একটি তালিকা। এই তালিকা প্রণয়ন করতে হলে প্রতিটি আইটেম, পদ এর জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ জানা আবশ্যক। আমরা যদি খরচের পরিকল্পনা না করি, তাহলে আমাদের যা আছে তার চেয়ে বেশি খরচ করার আশঙ্কা থাকে। ফলে ধার করে বা ঋণ নিয়ে ব্যয় নির্বাহ আমাদের করতে হয়। তাই ঝামেলা এড়াতে এমনভাবে ব্যয় পরিকল্পনা করতে হবে যাতে আয়ের চেয়ে ব্যয়টা আমাদের কম থাকে এবং এর মাধ্যমে সঞ্চয়ও করা যায়। নির্দিষ্ট সময়ে ব্যয় পরিকল্পনায় আরো কিছু বিষয় বিবেচনা রাখতে হয়। কোন কোন বিষয়গুলো বিবেচনা রাখতে হয় শিক্ষার্থী বন্ধুরা? একটু বিষয় লক্ষ্য করলে আমরা দেখতে পাই। প্রথমত, পরিবারের সকল সদস্যের প্রয়োজন অনুযায়ী পণ্য ও সেবা তালিকাভুক্ত করতে হবে। যেমন শীতকালে হয়তো গরম কাপড়ের চাহিদা তৈরি হয়, আবার বর্ষাকালে প্রয়োজন হয় ছাতার। অবশ্যই প্রয়োজন অর্থাৎ আবশ্যিক জিনিসগুলো অগ্রাধিকার দিতে হবে। নিত্য প্রয়োজনীয় পণ্য, খাবার, ওষুধ, যাতায়াত খরচ, এই বিষয়গুলো। নিজ পরিবারের মোট আয় ও সদস্যের সংখ্যা লক্ষ্য রেখে বাজেট বরাদ্দ করতে হবে। সকল সদস্য যাতে তাদের চাহিদা অনুযায়ী সমান গুরুত্ব পায় তা লক্ষ্য রাখা প্রয়োজন। আবার আয়ের অতিরিক্ত ব্যয় হলে তা পূরণ সম্ভব হয় না আমাদের। পরিবারের সদস্যদের বয়স বিবেচনায় খরচের যাতে খাতে বৈচিত্র্য থাকে। কিরকম বৈচিত্র্য থাকবে? পরিবারে স্কুলগামী শিক্ষার্থী থাকলে শিক্ষা সম্পর্কিত খরচ, যেমন স্কুল ইউনিফর্ম, স্টেশনারি ইত্যাদি বেশি হবে। এক্ষেত্রে অভিভাবকের পছন্দ ও যুক্তিকে প্রাধান্য দেওয়া উচিত। নিজেদের মধ্যে আলোচনা করে প্রত্যেকের মাসিক চাহিদার তালিকা তৈরি করতে হবে। পরিবারের সদস্যদের বিভিন্ন দক্ষতা থাকতে পারে। কিরকম? যেমন খাবার সংরক্ষণ করা, রান্না করা বা গৃহস্থলীর কাজ, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত, সুতারের কাজ, সেলাইয়ের কাজ বা কৃষিকাজে, এই বিষয়গুলো। তখন সেসব খাতে উক্ত দক্ষতা কাজে লাগানো হলে পরিবারের খরচ কমে যায় অনেক। অর্থাৎ সেসব খাতে উপার্জিত অর্থ বা আয় খরচ করতে হয় না আমাদেরকে। এখন আসি
পরিবারের ১ মাসের ব্যয় পরিকল্পনা কিভাবে আমরা তৈরি করব? যেটা আমি এখানে করে দিয়েছি। সমস্যার সমাধানটি শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা একটা নির্দিষ্ট মাসের জন্য আমাদের পরিবারে যেসব ব্যয় হয়ে থাকে, সেই অভিজ্ঞতার ভিত্তিতে একটা ব্যয়ের তালিকা তৈরি করব। শখ একদম ২ যেটা দেয়া আছে, তোমাদের বইয়ে তোমরা দেখতে পাবা শিক্ষার্থী বন্ধুরা, এবং আমি সেটা পূরণ করে দিয়েছি, সমাধান করে দিয়েছি। পারিবারিক ব্যয়ের মূল খাতসমূহ উল্লেখ করা আছে। প্রয়োজনে ব্যয়ের কোনো অতিরিক্ত খাত বা উপখাত যুক্ত করা যাবে। নিজ নিজ পরিবারের অভিজ্ঞতা অনুযায়ী উপখাত উল্লেখ করে সেসব উপখাতের জন্য আনুমানিক অর্থ বরাদ্দ করতে হবে। অর্থ বরাদ্দের সময় অবশ্যই নিজ পরিবারের অভিভাবক ও অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করতে হবে। সকল খাতেই নিয়মিত এবং অনিয়মিত ব্যয় থাকে। প্রযোজ্য ক্ষেত্রে নির্দিষ্ট মাসের ব্যয় উল্লেখ করতে হবে। নিজ নিজ খাতায় বা পোস্টারের নির্দেশনা অনুযায়ী তালিকাটি সম্পন্ন করে আমরা অভিভাবকের স্বাক্ষর সহ শিক্ষকের কাছে জমা দেব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি সেটা পূরণ করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আনুমানিক বরাদ্দ টাকার যে পরিমাণটা সেটা আমি লিখে দিয়েছি। খাদ্য। খাদ্য উপখাতগুলো কি, কি খাদ্যের? মূল খাত খাদ্য। এখন উপখাতগুলো হচ্ছে চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি, ফলমূল, মিষ্টান্ন। তোমরা এখানে আরো দিতে পারো পান সুপারির বিষয়টা। আনুমানিক বরাদ্দ ৳৪,৫০০। বস্ত্র, তোমরা উপখাতটা দেখে নিতে পারতেছো, আমি উপখাতের কথা বলতেছি না। বস্ত্র হচ্ছে ৳৩,০০০, বাসস্থান ৳২,০০০, শিক্ষা ৳৪,৬০০, গৃহস্থলী ৳৯০০, যোগাযোগ ও যাতায়াত ৳৬,০০০। এরপর আরো কিছু ব্যয় রয়েছে শিক্ষার্থী বন্ধুরা। চলো পরবর্তী পৃষ্ঠায় যাই এবং সেখানে সমাধান করেছি, দেখে নিই। দেখো, ইউটিলিটি। ইউটিলিটি বলতে তো আগেই বলেছি, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, ইন্টারনেট বাবদ ৳৪,৩০০, ঘর সাজসজ্জা ৳১৭০০, চিকিৎসা বাবদ ৳২,৩০০, খাজনা, ভ্যাট, ট্যাক্স ৳৩০০, বিনোদন ৳২,৫০০, হাত খরচ পরিবারের সদস্যদের জন্য ৳২,০০০, জরুরি প্রয়োজন ৳৮,০০০, অন্যান্য অধীনস্থ কর্মচারীর বেতন ৳২০,০০০, সঞ্চয় ব্যাংকে রাখি ৳৩,৫০০। মোট আমাদের খরচ হয় ১ মাসের ৳৬৫,৬০০। অভিভাবকের মতামত ও স্বাক্ষরে দেখো আমি গ্রামীণ স্কুলের স্বাক্ষর দিয়ে দিয়েছি, সেখানে তোমরা দেখতে পাচ্ছ। আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে দিবা শিক্ষার্থী বন্ধুরা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝে।